ওকার লিখে রাখি তাহলে কি হবে? না, ডিটেইলস লাগবে। একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে স্যারে তো জয়েন করছিল, জয়েন করার পরে তো তোমাদের কাউকে পারে নাই। তোমাদের বলে দিছিল না, কখন বলে দিছিল? সারোয়ার, আমার স্যার আছে? আচ্ছা দেখো তো, জয়েন করো। তাহলে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, উযুত, লক্ষ, নিযুত, কোটি গড়গুলো লিখে নিলাম। এরপর আমরা বসাবো, আমরা কোটির ঘরে বসাবো এটা ৩৫০০ কোটি, এটা কোটির ঘরে যাবে ৩৫০০ কোটি। এরপরে ৮৫ লক্ষ, লক্ষ করা হয় কোন কোন গড় নিয়ে? নিযুত আর লক্ষ, এই দুই গড় নিয়ে লক্ষ করা হয়। এই যে ৮৫ লক্ষ, নিযুত আর লক্ষ, এই দুই গড় মিলে আমরা লক্ষ করি। এরপরে ৮৫ লক্ষ গেল ৯২১, এরপরে আমরা ৯২১ লিখব। এই ইংলিশ ভার্সন যারা, তোমাদের ইংলিশ ভার্সনের লিঙ্কে ঢুকে যাও। এরপরে আমরা ৮৫ লক্ষ তো লিখলাম, এরপরে লিখবো আমরা ৯২১, ৯২১। এখন দেখো তো, অযুত আর হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। অযুত আর হাজারের ঘরে কোনো অঙ্ক আছে? অযুত আর হাজারের ঘরে কোনো অঙ্ক? নো স্যার, নো স্যার। অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা এখন কি করব? অযুত আর হাজারের ঘরটা শূন্য দ্বারা পূরণ করে দিব। শূন্যর ব্যবহার জানো তোমরা? শূন্য কোথায় ব্যবহার করা হয়? শোনো, শূন্য কোথায় ব্যবহার করা হয়? একক, দশক, শতক ইত্যাদি স্থানের শূন্যতা পূরণ করার জন্য শূন্য ব্যবহার করা হয়। একক, দশক, শতক ইত্যাদি স্থানের শূন্যতা পূরণ করার জন্য শূন্য ব্যবহার করা হয়। এখানে অযুত আর হাজারের ঘরে কোনো অঙ্ক ছিল না, শূন্য দ্বারা পূরণ করে দিলাম। ডিস্টার্ব করবা, এরপর একদম রিমুভ করে দিব। লেখো এরপরে, কথায় প্রকাশিত, কথায় প্রকাশিত সংখ্যাটি, কথায় প্রকাশিত সংখ্যা কোনটা? যেটা দেওয়া ছিল ৩৫০০ কোটি ৮৫ লক্ষ ৯২১, এই কথায় প্রকাশিত সংখ্যা। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, কি দেখা যায়? অযুত ও হাজারের গড়ে, অযুত ও হাজারের গড়ে কোনো অঙ্ক নেই। এখানে যা দেখতে পাচ্ছ তাই লিখব। এই যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে যে যে ঘরে কোনো অঙ্ক নেই, এই ঘরগুলোতে আমরা কি করব? শূন্য বসাবো। শূন্য বসালে সংখ্যাটা পাওয়া যাবে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি, তুমি যদি ফুল মার্কস পাইতে চাও তাহলে তোমার এইভাবে ডিটেইলস লিখতে হবে। আর যদি তুমি শুধু অঙ্কে লিখে দাও তাহলে তুমি নাম্বার পাবে না, 1 নাম্বার পাবে। স্যার, অযুত ও হাজারের ঘরে,
কোন অঙ্ক নেই। এই যে অযুত আর হাজারের ঘর ফাঁকা ছিল, অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটা পাই। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। স্যার আপনি সংখ্যাটি করে কি লিখেছেন? নির্ণেয় সংখ্যাটি, আর এটা সংখ্যাটি পাওয়া যায়। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে নির্ণেয় সংখ্যাটি এটাই উত্তর লিখবে। এটাই উত্তর। নির্ণেয় সংখ্যাটি ৩৫৮৫,৮৫,৯২১। সবচেয়ে বড়টা করে দিলাম, ছোটগুলো তো নিজেরাই পারবা। আর ফুল মার্কস পাইতে গেলে তোমার এইভাবে ডিটেইলস লিখতে হবে। খালি যদি লিখে দাও অঙ্কে, খালি ঘরটা যদি পূরণ করে দেয় এটা লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার পাবা না। কোন কোন স্কুলে 1 দিতে পারে, আমি তোমার আইডিয়াল বিকরণের স্কুলে নাম্বার দিবে না। আর এই শর্টটা কেউ যদি মনে করে এই শর্টটা এভাবেও রাখতে পারো, আর কেউ যদি মনে করো যে না আমি বক্স করে দিব, তাহলেও দিতে পারো। বক্স করাটা জরুরি না, এটা সময় নষ্ট হয়। কেউ যদি করতে চাও করতে পারো। স্যার একজন আসছে নাকি? স্যার উত্তর লিখবো? এদের উপর একজন বক্তব্য দিয়েছে, তাহলে কি জন্য হবে না স্যার? আমরা আসলে কি বুঝলি বলো করা যায়, একটা মুশকিল করা যায়। তোমরা ইচ্ছা করলে এইভাবে সব করে নিতে পারো, সব করাটা জরুরি না। কি বলছি সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা ইয়েস স্যার। অঙ্কের লেখা আমরা শিখে গেলাম, অঙ্কে কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। তোমরা তো আগে পড়ছো প্লে নার্সারিতে, শুধু অঙ্কে লিখছো তাই না? এভাবে কথাই লিখতাম, এভাবে কথা। আমাদের ঝ নাম্বারটা করিয়ে দেন। ঝ আমি 2, 3, 4 তারিখ আগে যেগুলো করাইছি সেগুলো করাই দিই। তারা আগে ছিল না ওই জিনিসগুলো তো আগে করাইতে হবে। এরপরে তুমি কোনটার কথা বলছো? ঝ বুঝি নাই। ঝ ঝ ঝ ঝ আপনি ঝটা করিয়ে দেন। প্রশ্ন পড়ো কি আছে সেটা। 50 বিলিয়ন 301 মিলিয়ন 25 50 বিলিয়ন 50 বিলিয়ন 300 মিলিয়ন 301 মিলিয়ন 50 বিলিয়ন 301 বিলিয়ন 301 মিলিয়ন 538,000 538,000 538,000কে কি করতে হবে? অঙ্কে প্রকাশ করতে হবে বা অঙ্কে লিখতে হবে। হাজারকে অঙ্কে প্রকাশ করতে হবে বা লিখতে হবে। আগেরটা ছিল দেশীয় পদ্ধতি। আগেরটা কি পদ্ধতি ছিল? দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতি। এখন কি পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতি। এটা আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন মিলিয়ন এভাবে পড়া হয়। আমরা এখন এটাকে অঙ্কে লিখবো। প্রত্যেকে কিন্তু ক্যামেরা অন করতে বলছি। ক্যামেরা অন করো সবাই। লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তুমি আমার কথাটা শুনেও লিখতে পারো। আর তোমার বইয়ে তো প্রশ্নটা আছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000কে অঙ্কে প্রকাশ করতে হবে বা অঙ্কে লিখতে হবে।
50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000কে অঙ্কে প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে গড়গুলো জানো তোমরা কি কি? বিলিয়ন, এরপরে মিলিয়ন, এরপরে হাজার, এরপরে কি তোমার বিলিয়ন, মিলিয়ন, হাজার, এরপরে কি আছে আর গুলো দেশীয় পদ্ধতির মতোই শতক, দশক, একক। একক, দশক, শতক এই তিন গড় দেশীয় পদ্ধতির মতোই। এইসব লিখছো, সবটা তৈরি করছো। এখন আমরা 50 বিলিয়ন, এই কত বিলিয়ন? 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 301 মিলিয়ন। এরপরে মিলিয়ন কত? 301 মিলিয়ন। এটা মিলিয়নের ঘরে লেখো 301 মিলিয়ন। এরপরে কি আছে? 538,000, 538,000। এরপরে কি আছে? আর কিচ্ছু নেই। তাহলে এখানে একক, দশক, শতক এই তিনটা গড় খালি, এই তিনটা গড় শূন্য দ্বারা পূরণ করতে হবে। তোমরা বুঝে নাও আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ার নিয়মটা কি। যেমন একক, দশক, শতক এই তিনটা দেশীয় পদ্ধতির মতোই থাকে। পরের তিন গড় মিলে হাজার পড়তে হয়। পরের তিন গড় মিলে কত পড়তে হয়? হাজার। একক, দশক, শতকের পর পরের তিন গড় মিলে হাজার পড়তে হয়। পরের তিন গড় মিলে বিলিয়ন পড়তে হয়। আর এরপরে যা থাকে সবই বিলিয়ন পড়তে হয়। স্যার স্যার বিলিয়নের পর কি আছে? স্যার এখানে কি না, আর সবই বিলিয়ন পড়ে, আর সব বিলিয়ন। মিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক। স্যার লক্ষ অযুত আর হাজার মিলে না হাজার হয়? স্যার এটা আন্তর্জাতিক পদ্ধতি, এখানে অযুত লক্ষ এগুলো নেই। এখানে মিলিয়নের পরে মানে প্রকাশিত কথায় প্রকাশিত সংখ্যাটি, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর, অঙ্ক পাতনের পর দেখা যায় যে আল ফাতিন্নুর বলো অঙ্ক পাতন কি? বলো অঙ্ক পাতন কি? আল ফাতিন্নুর বলো অঙ্ক পাতন কি? অঙ্কটাকে সাজিয়ে লেখা। অঙ্ক কে যে সাজিয়ে লেখা। আরে সাজিয়ে লেখা কেন? এটা বুঝাইছি না কতবার? তো বুঝাইছি। কে পারবা? অঙ্ক পাতন হচ্ছে। স্যার আমি পারবো। কোন কে পারবা বলো? স্যার আমি পারবো। বলো মুস্তফা বলো। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে? গুড, লক্ষ্মী ছেলে। কোন সংখ্যা যদি অঙ্ক দ্বারা লেখা হয়, যেমন দেখো 10, 10 আমরা এই যে কথাই লিখলাম, এটাকে আমরা অঙ্ক দিয়েও লিখতে পারি যে 1 0 10। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লিখলে সেটাকেই বলে অঙ্কপাতন। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন। মনে থাকবে? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এটা তো তোমার মুখস্থ না, দেখাই যাচ্ছে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। তার মানে স্যার এই এতটুকু স্যার সব অঙ্কতে দিব? হ্যাঁ,
সুতরাং এই খালি ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এটা নিজের মতো করে লিখবা, তোমার ভাষাটা একটু অন্যরকম হতে পারে। আমি আগে লিখছি শতক দশক এককের ঘরে, তুমি যদি লেখো একক দশক শতকের ঘরে কোনো অঙ্ক নেই, কোনো অসুবিধা নেই। এই খালি ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। স্যার এটা লিখলে কি পরীক্ষায় ফুল নাম্বার পাবো? একেবারে 100% মার্কস পাবো। স্যার বোর্ড ঘোলা লাগতেছে। নির্ণয় সংখ্যাটি ইয়েস স্যার। নির্ণয় সংখ্যাটি আমরা লিখে ফেললাম 50 301 538 000। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। যদি একক দশক শতকে যদি সংখ্যা থাকে তাহলে এই লাইন লেখা লাগবে। না, যদি সব করে অঙ্কে থাকে তাহলে আর এই কথাটা লিখতে হবে না। যদি প্রত্যেকটা ঘরে অঙ্ক থাকে তাহলে আর এই ঘর লেখা লাগবে না এই কথাটা। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করার নিয়ম জানো? আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কমা ব্যবহার করা হয়? জি স্যার, তিন ঘর পর পর, তিন ঘর দুই ঘর পর। তিন ঘর পর পর, এই তিন ঘর পর পর কমা দিতে হয়। এই যে তিন ঘর পর, তিন ঘর পর, তিন ঘর পর। আর দেশীয় পদ্ধতিতে কি প্রথমে তিন ঘর পর, পরে দুই ঘর পর পর দেশীয় পদ্ধতিতে। তারপরে আর আন্তর্জাতিক পদ্ধতিতে সবই তিন ঘর পর পর। তিন ঘর পর পর। প্রথম একক করতে হয়, পরে দশক, পরে শতক, পরে তিন ঘর মিলায় হাজার করতে হয়, পরে তিন ঘর মিলিয়ন, আর এদিকে সব বিলিয়ন করে। তাহলে স্যার অঙ্কপাতনের এই ক্লাসটা মেবি আমি করি নাই। 538,000। বাস। তাহলে আমরা দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্য, কমা ব্যবহারের নিয়ম জানলাম, অঙ্কপাতন কি সেটাও জানলাম। অবস্থা স্যার আমি মনে হয় অঙ্কপাতনের ক্লাসটা করি নাই। কেন শব্দটা করলো বলো তো, কি কারণে শব্দ করলো? আমি কিন্তু প্রত্যেককে ক্যামেরা অন করতে বলছি। যারা ভদ্র পোলাপান, ভদ্র ফ্যামিলির, ভদ্র সন্তান, তারা ক্যামেরা অন রাখবে, এক কথায় কাজ যেন হয়। আর যারা বাসায় বেয়াদবি করো বাবা মায়ের সাথে, এক কথা 50 বার বললেও শোনো না, তাদের কিন্তু এখানে আমরা বুঝি যে তাহলে তুমি বাসায় সেটা করো। এই যে দেখো অনেকেই তো ভদ্র, ওরা ক্যামেরা অন করে রাখছে। আর দেখো অনেকে বলার পরেও বন্ধ রাখছে, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। যারা কথা শুনে না, বাবা মার কথা শুনে না, এদেরকে ভদ্র বলা যায়? পলাতক। নো স্যার। তার পলাতকেরা প্রকাশ করা শিখলাম। দেশীয় পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি দুইটার বেলায় আমরা শিখলাম। এবং আন্তর্জাতিক দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করা শিখলাম, অঙ্কপাতন কাকে বলে শিখলাম। আর অঙ্ক তো তোমরা জানো, অঙ্ক মোট 10টি। অঙ্ক কয়টি? 10টি। শূন্য আর এক থেকে 9, এই 10টা অঙ্ক। হ্যাঁ, মানুষ আদিকালে তাদের হিসাব নিকাশের জন্য কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে, এই চিহ্ন বা প্রতীকগুলোকে অঙ্ক বলে। অঙ্ক 10টি, শূন্য আর 1 থেকে 9। 1 থেকে 9, এই 9টা হলো সার্থক অঙ্ক। আর শূন্যকে বলা হয় সহকারী বা সাহায্যকারী বা অবজ্ঞামূলক অঙ্ক। স্যার অঙ্কপাতন কাকে বলে স্যার? এটা কি বইয়ে আছে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। সংখ্যাটা তুমি তোমার মতো করে দিবা, এই জিনিসটা মেন জিনিসটা থাকলেই হলো, অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। স্যার, স্যার একটা প্রশ্ন আছে। বলো। এখানে আগের অঙ্কটায় যে কোটি 3,500 কোটি লিখছেন, এই কোটি যদি না থাকে, কোটি আর নিযুত যদি না থাকে, যেমন 20,921 থাকে, তাহলে কোটি, নিযুত, লক্ষ, অযুত এই ঘরগুলো লেখা লাগবে? না, আগের গুলি যদি খালি থাকে, যেমন এই অঙ্কে মিলিয়ন নাই, এখানে আমরা মিলিয়ন লেখা লাগতো না। অঙ্কে বিলিয়ন নাই,
তাও লেখা লাগতো না, 538,000 কে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা, তাহলে এইটুকু লিখতাম। কথা বুঝছো এখন? জি স্যার। যার যে ধরনের প্রশ্ন আছে সব প্রশ্ন করো, তুমি যেটা বুঝতে পারো না, কন্ট্রাডিকশন তোমার জানতে ইচ্ছা করে, সবই প্রশ্ন করো। আন্তর্জাতিক পদ্ধতিকে কোটি নাই? আন্তর্জাতিক পদ্ধতিতে কোটি থাকবে কেন? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এই মা কোশ্চেন। এরপরে আমাদের একের অনেক দুইটা অঙ্ক করলাম। আমরা দেশীয় পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, উভয় পদ্ধতিতে কথায় থাকতে আমরা অঙ্কে লেখা শিখে গেলাম। এখন আমরা 2 নাম্বার কথায় লেখা শিখব। আমরা 2 এর ঘ নাম্বার করব, 2 এর ঘ। 508770003 এই সংখ্যাটিকে আমরা কথায় লিখব। এত সংখ্যাটিকে কথায় প্রকাশ করতে হবে। এগুলো একদম সহজ, একটু মনোযোগী হলে তোমরা বুঝতে পারবে। আমি যা পড়াচ্ছি সাথে সাথে কিন্তু আমি পর এগুলো ধরবো, দেখবো আমি কতজনে পারো। নাফিসা আঞ্জুম, ক্যামেরা অন করো তুমি। নাফিসা আঞ্জুম, সমস্যা কি তোমার? তুমি কি বেয়াদব? নাফিসা কি বেয়াদব? ফোনের মধ্যে ভালোভাবে অঙ্ক বোঝা যায় না। আমি কিন্তু তোমার আব্বু আম্মুকে ডাকবো। স্যার এটার অ্যানসারটা আমি বলবো? না, এখন বলবো না, আমি যখন কোশ্চেন করব তখন আমার কোশ্চেন উত্তর দিতে হবে, আপাতত না। স্যার পরীক্ষার সংখ্যাগুলো কি বলে দিবে যে আন্তর্জাতিক পদ্ধতি বা দেশীয় পদ্ধতিতে কথায় লেখো? একটা সংখ্যা দিয়ে তোমার বলে দিবে দেশীয় পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। আর যদি বলা না থাকে তুমি যে কোনো পদ্ধতি করবে, দেশীয় পদ্ধতিটাই করবে। ওকে স্যার। কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। হ্যাঁ, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এখন আমরা এটা লিখবো। এখানে সংখ্যাটির ডান দিক থেকে আমরা কমা বসাই কোন দিক থেকে? ডান দিক থেকে। আমরা কমা বসানো শুরু করি কোন দিক থেকে? ডান দিক থেকে। এখানে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা। কয় ঘর পরে? 2 কমা। প্রথমে 3 ঘর পরে 3 ঘর পরে কমা। কমা চিহ্ন তো দিতে পারো। 3 ঘর পরে কমা। এরপর 2 ঘর পর কমা বসাইতে হয়। এরপর 2 ঘর পর কমা বসিয়ে পাই। কি পাওয়া যায় দেখো তো? প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর, এরপর 2 ঘর পর কমা বসিয়ে পাই। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? পরে একটু ফোন দেবো, ক্লাস আছে তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাও না এখন না। এরপর 3 ঘর পর কমা বসিয়ে পাই। 3 ঘর পর কমা বসাবো। আগে 3 ঘর পর আগে আমরা সংখ্যাটা লিখে দিলাম। প্রথমে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসাবো। এটা আমরা বলে দিয়েছি। সংখ্যাটির ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর কমা বসিয়ে পাই। আমরা সংখ্যাটা কমা বসাইলাম। কথায় প্রকাশ করার আগে আমরা সংখ্যাটাকে কমা বসিয়ে নিব।
এখানে এখানে দুইবার হয়ে যায়, প্রথমবারটা এখানে দিও না। এখানে কোটির গড়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির গড়ে কি আছে বলো তো? এখানে কোটির গড়ে কি আছে? স্যার এখানে কোটির ঘরে 5। এখানে কোটির গড়ে আছে 5। এরপরে কি আছে বলো তো? নিযুত, শূন্য আট। নিযুত ও লক্ষের 2 গড় মিলিয়ে, নিযুত ও লক্ষের 2 গড় মিলিয়ে কি আছে বলো তো? 8। নিযুত ও লক্ষের 2 গড় মিলিয়ে 8। এটাকে তো শূন্য বলার দরকার নাই, বলতে পারো 2 গড় মিলিয়ে 0, 8। এরপরে কি আছে বলো? এখানে কোটির গড়ে 5, নিযুত ও লক্ষের 2 গড় মিলিয়ে 0, 8। এরপরে অযুতের ঘরে 7। অযুত ও হাজারের 2 গড় বা 2 অঙ্ক লিখতে পারো, 2 ভাবে লিখতে পারো। আমি দেখাইছিলাম 2 অঙ্ক মিলিয়ে কি হয় বলো তো? 77। এবং হাজারের 2 অঙ্ক মিলিয়ে 77। তুমি একটা অঙ্ক লিখো, বর্ণনা লিখো, অঙ্ক লিখো, সেটাই হবে। তাহলে আমরা কি পাইলাম? অযুত ও হাজারের 2 অঙ্ক মিলিয়ে 77। এরপর কি আছে? শতকের গড়ে 0। এরপরে দশকের ঘরে 0। দশকের গড়ে 0 ও 3 স্যার। 3 আছে। আমরা কোথায় কোনটা আছে সেটার বর্ণনাটা লিখলাম। এখানে কোটির গড়ে 5, নিযুত ও লক্ষের 2 অঙ্ক মিলিয়ে 0, 8। এরপর অযুত ও হাজারের 2 অঙ্ক মিলিয়ে 77, শতকের গড়ে 0, দশকের গড়ে 0, এককের গড়ে 3 আছে। স্যার এটা কি লিখতে হবে? স্যার হুম? এটা কি লিখতে হবে? বুঝি নাই? এই যে বর্ণনটা দিলেন এটা দিতে হবে না? বুঝি নাই, আবার বলতে হবে। স্যার এই যে আপনি যে এখানে বর্ণনাটা দিলেন, এই বর্ণনাটা পরীক্ষায় লিখলে নাম্বার দিবে না? হ্যাঁ, তোমার যদি পরীক্ষায় 4 নাম্বার থাকে তাহলে লিখতে হবে। 4 নাম্বার তো তুমি শুধু কথাই লিখে দিলে দিবে না, 4টা নাম্বার তোমাকে। হ্যাঁ, তখন তোমার ডিটেইলস লিখতে হবে। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয়। আমি তো বড় দেখে 2-1টা করে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা বাসায় করে ফেলো। এগুলো তার সব করে দেওয়ার দরকার নাই। তাহলে সংখ্যাটি কথায় প্রকাশ করলে কি হবে? স্যার ভর্তির সময় আমাকে শীটগুলো দেয় নাই। কি হবে? 5 কোটি 5 কোটি 8 লক্ষ 77,000 3। 5 কোটি 8,77,000 3। 77,000 3। 3। গুড। এটাই উত্তর লিখবো আমরা। দেখো কথায় লিখে ফেললাম। এখন যদি তুমি 1 লাইন লেখো, এই লাইন আর এই লাইন লেখো, তাহলে কি তোমার 1 দিবে? 2ও দিবে না, 1 দিবে। 5 কোটি 8,77,000 3। এটা উত্তর লেখো। 5 কোটি 8,77,000 3। তুমি ফুল মার্কস পাইতে হলে ডিটেইলস লিখতে হবে। স্যার ভর্তির যেন শব্দ না আসে। উমর, তোমার রুম থেকে কিন্তু শব্দ আসে। স্যার ভর্তির সময় আমাকে শীটগুলো দেয় নাই। না দিলে অফিস থেকে সংগ্রহ করব।
নাফিসা তুমি এখনো ক্যামেরা অন করলো না। স্যার উত্তরে কি 5,08,77,003 লিখতে হবে? শাহ ইসরাত মালিহা, ইসরাত মালিহাও বিয়াদব। ভালো ডিগ্রি এটা, তাই না? মাইমুনাও বিয়াদব। আব্দুল্লাহ, তোমার আব্বা আম্মুকে জানাইতে হবে তোমাদের একটা ভালো গুণ আছে, ডিগ্রি আছে, তোমরা স্যারদের কথা শোনো না। এটা আমি নিশ্চিত তোমরা বাবা মার কথাও শোনো না। যারা আমাদের কথা শুনতেছো না, এটা একেবারে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, বাবা মার কথাও তোমরা শোনো না। একটা দুটো মন্ত্রী বললে শোনো আছে। স্যার আমি না আজকে কম্পিউটার ক্লাস করছি, ফোনের মধ্যে অঙ্ক ভালোভাবে বোঝা যায় না। Stop! একদম স্টপ। তাহলে আমরা অঙ্কে প্রকাশ করা শিখলাম, কথায় প্রকাশ করা শিখলাম, দুইটা নিয়ম আমরা শিখে গেলাম। এরপরে গান করতে গেলাম। স্যার উত্তরেও কি মানে ওই কথাটা লিখে দিতে হবে 5,08,77,000? 5,08,77,003 এটা উত্তর লিখো। 5,08,77,003 এর উত্তর লিখো। এরপরে 3 থেকে আমরা দুইটা করব, একটা ছোট একটা বড়। 3 এর পর 72 সংখ্যাটিতে এই কি হচ্ছে মাথা করবেন নাকি? এই তোমার কি সমস্যাটা কি? এই সার্থকের প্রবলেম কি তোমার? জি স্যার। তোমার রুমের শব্দ হচ্ছে কেন? কই স্যার? কই স্যার মানে? স্যার আমার পিছনে মনে হয় বোন চিল্লাচ্ছে। তুমি তো নিজেকে মিউট করে রাখবা, যার রুমের শব্দ হয় সে মিউট করে রাখবা। স্যার আমার দরজা লাগানো। 72 সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। কি করতে হবে এটা আমরা আগে লিখে নেব। 72 সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। 72 সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। প্রশ্নটাকে লিখে নাও, কি করা লাগবে সেটা লিখে নাও। 72 সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। লেখা শেষ। নূর বলো তো কয় প্রকার? ফাতিন নূর, অঙ্ক কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। নাজিয়া বলো কি কি 2 প্রকার কি কি? নাজিয়া অঙ্ক 2 প্রকার তো। ফাতিন বলো 2 প্রকার, তুমি বলো কি কি? কে পারবা? স্যার আমি পারবো। স্যার আমরা পারবো। স্যার আমি পারবো। উমামা বলো, উমামা। স্যার আমরা পারবো। স্বাভাবিক সংখ্যা আর সাহায্যকারী সংখ্যা। সার্থক অঙ্ক আর সহকারী বা অভাব জ্ঞাপক অঙ্ক। জি স্যার আমার নামের সার্থক অঙ্ক। অঙ্ক এবং অভাব জ্ঞাপক অঙ্ক। সার্থক অঙ্ক 9টি, 1 থেকে 9। এই সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্ক কয়টি, কত প্রকার, কি কি আমরা এগুলো জানলাম, তাই না? আমি Yes, sir. কিন্তু যা পড়তেছি সবই কিন্তু আবার প্রশ্ন করব। ওকে স্যার। এই সাউন্ড ফান্ডে যেন কারো ওখান থেকে
এখন 72 সংখ্যাটিতে এখানে অঙ্কই তো আছে দুইটা, তাই না? এই 72 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 72 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 72 এর এখানে 2 এর অবস্থান কোথায়? স্থানীয় মান 2 একক। একক 2 একক, দুইটা এককের গড়ে অবস্থিত। 2 একক মানে কি? 2 ইনটু 1 মানে 2। এই 72 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হলো 2। ও 7 এর স্থানীয় মান, এখানে তো অঙ্কই আছে দুইটা, সার্থক অঙ্ক। 7 এর স্থানীয় মান, 7 এর অবস্থান কোথায়? দশকের ঘরে, 7 দশক মানে 7 ইনটু 10 মানে 10 70। তাহলে আমরা 72 সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান পেয়ে গেলাম। সুতরাং 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত পাইছি? 2 একক 7 দশক। হ্যাঁ, স্যার কার মাইকে থেকে শব্দ আসছে বারবার। আগে 2 লেখো। 72 সংখ্যাটিতে 2 ও 7 এর স্থানীয় মান 2। যথাক্রমে দিতে পারো স্থানীয় মান যথাক্রমে তুই কোথায় রাখছো? ব্যাগে রাখছো? 2 ও 70। এরপরে উত্তর লেখো 2 ও 70। তাহলে 72 সংখ্যাটিতে দুইটা সার্থক অঙ্ক আছে, 2 এবং 7। এই সার্থক অঙ্ক দুইটা স্থানীয় মান বের করলাম। এটা তোমরা কোন ক্লাসে শিখছো বলো তো? ক্লাস 4 2, 3, 4, 5 এগুলো নিচের ক্লাসে শিখছো। 2 দিয়ে শিখছি। হ্যাঁ, কিন্তু সবাই Yes, পারো sir. না। সবাই পারো না। তোমাদের ভিতরেই অনেকেই আছে, তাই না? যারা ভাত খাইলেও পেট ভরে কিনে বুঝে না। জি স্যার। জি স্যার। কে আছো এরকম বলো তো? এরকম কে আছো? নাম বলো দেখি শুনি। এটা কেউ বলবো না। আর এরকম কেউ থাকলেও বলবে না। হ্যাঁ, সেটাই, আছে তো অনেকেই। এখন তো মায়ে খাওয়াই দেয়, মায়ের যখন স্টপ বন্ধ থাকে তখনই খাওয়া বন্ধ, তাই না? ডিজে ডিজে। এক কথা বলবো না, আমরা এখন আরেকটা করব, 3 এর আরেকটা স্থানীয় মান নির্ণয় করব আরেকটা। তিনের সবার লাস্টে শোনো, আমরা স্থানীয় মান নির্ণয় করতেছি। স্থানীয় মান ছাড়া কি আরো কোনো মান আছে এরকম? স্থানীয় মান ছাড়া কি আরো কোনো মান আছে বলো তো? কেউ পারো না। ফাতিন বলো, স্থানীয় মান ছাড়া কি আর কোনো মান নাই? জানি না স্যার। কেন? আমি যখন পড়াইছি দুইটা মানের কথা বলছিলাম, একটা জি, স্যার। সক্রিয় মান আর একটা স্থানীয় মান। সক্রিয় মান হলো কোন সার্থক অঙ্ক আলাদা করে লেখলে যে মান প্রকাশ করে এটাই সক্রিয় মান। যেমন 5 এর সক্রিয় মান 5, এটা এককের ঘরে থাকুক, দশকের ঘরে থাকুক, শতকের ঘরে থাকুক, যেখানেই থাকুক না কেন 5 তার সক্রিয় মান 5ই হবে। স্যার ছিলাম না মনে আর হয়। স্থানীয় মানটা অবস্থানের উপর নির্ভর করে। স্থানীয় মান অবস্থানের উপর, 5 এককের ঘরে থাকলে এক মান, দশকের ঘরে থাকলে আরেক মান, শতকের ঘরে থাকলে আরেক মান। ক্লিয়ার সবার? Yes, তোমরা তো sir. মনে রাখতে পারো না। ইয়েস স্যার। মানুষ বুড়ো হয়ে গেলে স্মরণ শক্তির লোপ পায় আস্তে আস্তে। তোমাদের দেখা যায় এই অবস্থা, বয়স বাড়তেছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে। আর ক্লাস কি এখনো 3 ঘন্টা হবে? জি না, 8টা পর্যন্ত 6টা থেকে 8টা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা 2 ঘন্টা রিকভারি ক্লাস হবে। আগের যে ক্লাসগুলো মিস হয়েছে যাদের, এদের জন্য। আর অন্যরা যদি কেউ করতে চাও ভালো, আরো রিভিশন হলো, ডিসকাস হলো, মনে থাকবে বেশি। আর কেউ কথা বলবো না এখন, আমরা আরেকটা কোশ্চেন সলভ করব।
স্যার 3 সবার লাস্টেরটা করে দেন 6 নাম্বার। এটা মুছে দিলাম। ওকে স্যার। তোমাদের স্মার্ট হইতে হবে, মনে রাখতে হবে তুমি ক্লাস 6 এ পড়ো। 6 স্ট্যান্ডার্ড তোমাকে বজায় রাখতে হবে। আমি লক্ষ্য করছি অনেক স্টুডেন্টই বাংলাদেশ বানানটা লিখতে গেল 2 বার 3 বার খেয়াল করো বাংলাদেশ বানানটা কি। এই মানে যারা আসো তাদের তো অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। এরপরে 3 জ 105 780 মালপত্র মনে কিনবে 923004 কালকে ভাড়া দিব সংখ্যাটিতে আদি এই কথা বলে কি স্যার কারা জানে স্যার নিজেদের মতো কথা বলতিছে। না আমার কাছে তো ধরা পড়ে যে দেখো যে কথা বলে এখানে তো মার্কিং হয়ে যায় সাথে সাথে। এটা তো ফাঁকি তো আর গোপন রাখার কোনো কারণ নাই। ওরা হয়তো বোকা, ওরা জানে না হয়তো যে স্যার লিখতেছে। ওদের চালাকিটা কি জানো, যে স্যারে লিখতেছে এখন তার পিছনে তাকাচ্ছে না। আমি কিন্তু জি স্যার, ল্যাপটপে তো দেখা যায় স্যার হলুদ মার্কে। হ্যাঁ আমি চোখ আমার একটা ল্যাপটপের দিকে থাকে কে কথা বলে। তোমরা ভাবতেছো স্যারের লিখে তখন তো দেখে না, আমি কিন্তু দেখি ঠিকই সবগুলো। এত সংখ্যাটিতে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। সার্থক অঙ্ক আছে তাদের সব অঙ্কের না, সার্থক অঙ্কগুলোর তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। এই লাইনটা তুমি লিখে নিলে ভালো, না লিখলেও অসুবিধা নাই। এটা লিখলে এক্সামিনারে প্রশ্নটা না দেখলেও বুঝতে পারবে যে কি চাইছিল অঙ্কটা। এই সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে বা আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্যার সার্থক অঙ্ক শূন্য ছাড়া বাকি সবগুলা না? এই শূন্য ছাড়া 10 বাকি সবগুলো অঙ্কের সার্থক মধ্যে অঙ্ক। শূন্য ছাড়া বাকি 9টাই সার্থক অঙ্ক। স্যার তাহলে শুধু শূন্য বাদে বাকিগুলো করব। জি এখানে এত সংখ্যাটিতে তোমরা তো যখন নিজের ক্লাসে করছো দাগ টেনে টেনে লেখছো তাই না? এখানে এটা লেখা লাগবে না। আর কেউ যদি লিখতে চাও তাতে অসুবিধা নেই। এত সংখ্যাটিতে 4 স্থানীয় মান 4 একক 4 একক বা 4 গুণন গুণ 1 বা 4। বা 4। হ্যাঁ 4 স্থানীয় মান 4। এরপরে 0 0 বাদ দিয়ে 3 আছে তাই না? জি স্যার। 3 স্থানীয় মান 3। 3 স্থানীয় মান কত বলো তো? স্যার 3। 3 অবস্থান কোথায়? 3 শতক স্যার, 3 শতক। 3 শতক 300 বা 3 গুণ 100 বা 300। এই 3 কি শতকের ঘরে আছে? 3000। 3 কোথায় আছে? 4,500 দশক হাজারের ঘরে আছে। এটা বলতে পারো না কেন? শতক বলা কেন? 3000 বা 3 গুণ 3000 বা 1000 3 বা 3000 বা 3000। এরপর আমরা 2 বের করব। 2 এর স্থানীয় মান আমি সরাই লিখলাম বামে। স্যার 2 আছে অযুতের জায়গায়। 2 2 এর স্থানীয় মান কোথায় আছে? একক দশক শতক হাজার অযুত। 2 অযুত বা 2 গুণন অযুত মানে কি 1000? নো স্যার। 10,000 10,000। মানে 10,000 তাহলে 20,000। স্যার বা স্যার এখানে কি নিচে সমান সমান দিলেও হবে? আর এই অঙ্কগুলো যদি আমরা দাগ কেটে লিখি তাহলে কি আমাদের অঙ্ক কাটা যাবে? নো কাটা যাবে না। আমি তো বলছি 2 নিয়মেই করতে পারো, দাগ টেনেও নিতে পারো।
এরপরে আছে 9, 9 একটা 60 9 লক্ষ। 9 লক্ষ স্যার লক্ষ 9 লক্ষ। 9 এর স্থানীয় মান 9 কোথায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ। 9 গুণন লক্ষ মানে কি? স্যার 100,000। 9 লক্ষ। স্যার এখানে বা বদলে কি স্যার নিচে সমান সমান দিয়ে লিখলেও হবে? নিচে সমান দিলে তো অনেক বড় হয়ে যাবে, অনেক লাইন বাড়বে। তুমি দিতে পারো সমান দিয়ে নিচে নিচে দিতে পারো, আগেরটা যেভাবে আমি করাইছি দিলে তো আরো 3 লাইন করে বেড়ে বেড়ে যাবে, অনেক লাইন হয়ে যাবে। তুমি লিখলে লিখতে পারো। মিউট করে দিন তো। এরপর 8 এর স্থানীয় মান কে পারবা? 8 এর স্থানীয় মান 8 কোটি। স্যার কোটি। একক, দশক, শতক, স্যার, 8 কোটি। হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি স্যার। স্যার 8 কোটি। স্যার 1 কোটি। কোটি হবে। 8 কোটি, 8 গুণন কোটি, একক, দশক, শতক, হাজার। লক্ষ, নিযুত, কোটি। স্যার একটু সাইড প্লিজ। এখন আমাদের বাকি রইল 7। সাতের স্থানীয় মান কেউ বলতে পারবা? 7 দশক কোটি স্যার। দশক কোটি। 7 দশক কোটি স্যার। একবারে সবই করতে হবে। দশক কোটি, শতক কোটি, হাজার কোটি এভাবে জি বলতে স্যার, হবে। 7 দশক কোটি। 7 দশক কোটি। এটা করাই দিলে আর এর চাইতে বড় নাই যে তুমি পারবে না। তাহলে স্যার এর আগেরটা হবে হচ্ছে 7 শতক কোটি। তাহলে 7 দশক মানে কি? 70 কোটি। স্যার খালি দশক আর শতক কি আছে তাই না? স্যার এটাকে কি আন্তর্জাতিক হিসেবে করা যাবে? অবশ্যই করা যাবে। এরপরে 5 এর স্থানীয় মান করা যাবে না কেন? একক, দশক, শতক পরে 3 ঘর মিলে হাজার, পরে 3 ঘর মিলিয়ন, আর পরে বিলিয়ন। মিলিয়ন। স্যার ইচ্ছা। এরপরে 5 এর স্থানীয় মান 5 শতক কোটি। দশক কোটি, শতক কোটি এভাবে করতে হয়। তাহলে 5 এর স্থানীয় মান 5 শতক কোটি। শতক কোটি। 5 শতক মানে 500, তাই না? 5 শতক মানে 500। জি স্যার। স্যার আজকে কি শুধু ম্যাথ ক্লাসই হবে? জি আজকে ম্যাথ ক্লাসই হবে। যেদিন যেটা হবে একটা সাবজেক্ট দিব। স্যার আজকে কি ম্যাথ ক্লাস এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সব পড়াবেন? একদিনে সব করালে তো তোমাদের অনেকের মাথা ব্রাস্ট হয়ে যাবে। তাহলে 10টা অঙ্ক করাইতে পারতাম। স্যার দশক কোটিতে শূন্য কয়টা দিছেন? একটাই বাকি আছে। এবং স্যার দশক কোটিতে শূন্য কয়টা দিছেন? অযুত কোটি। একের স্থানীয় মান কে পারবা বলো তো? 1 অযুত কোটি। 1 অযুত কোটি। এই যে দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। 1 অযুত কোটি। স্যার দশক কোটিতে শূন্য কয়টা দিছেন? মানে কোটির পরে আর একটা শূন্য বেশি দিছেন। কোটি তো কোটি। 500 তারপরে কোটি। যদি দশক হয় তাহলে একটা শূন্য শতক। 500 গুণন কোটি। 500 গুণন কোটি। 500 কোটি মানে 500 কোটি। 1 অযুত কোটি। 1 অযুত মানে কি? 10,000। 10,000 স্যার। 1 অযুত মানে 10,000। 1,000 মানে 1 অযুত মানে 10,000। এটাকে কোটি দ্বারা গুণ হবে। স্যার এটা সবচেয়ে বড়।
স্যার অঙ্ক করা শেষ। এরপরে শেষে উত্তর লিখবো। এরপরে ওই লাইনটা লিখে দিবা, এত সংখ্যা লিখে নিব। আগেরটার মতো উত্তর লিখবা, হ্যাঁ, এত সংখ্যা লিখতে 4 3 2 9 স্থানীয় শব্দের উত্তর লিখবো। পারবে না? করে দিতে হবে। স্যার আমার অঙ্ক করা শেষ এটা স্যার। আর তোমাদের শীট দেওয়া আছে, শীটে করাও আছে, কেউ যদি লিখতে ভুল করে ফেলে সেটা মিলাই নিব। শীটে করা থাকলে তার তুমি বুঝবা না, জিনিসটা ভালো করে বুঝতে হবে সব খুঁটিনাটি। এরপর আমরা আমি তো সরেই থাকি সব সময়। এরপরে আমরা 4 নম্বরে যাব। 4 এটা উত্তর লিখে নিবা। এত সংখ্যাটি 4 3 2 9 8 7 5 ও 1 এর স্থানীয় মান যথাক্রমে 4 3000 20000 এর লিখে দিবা। এরপর আমরা 4 নম্বর করব। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। কি লিখতে বলছে আমাদের? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। স্যার 9টা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং 8টা 0। ঠিক আছে, এটা একটু কথা লিখতে হবে, ডাইরেক্টলি যে নাম্বার পাওয়া যাবে না, একটু কথা দিয়ে পরে লিখতে হবে। বর্ণনা করে লিখতে হবে না? স্যার হয়ে গেছিলাম। জানা আছে, আমরা জানি। 1 অঙ্কের বৃহত্তম অঙ্ক বা সংখ্যাও লিখতে পারো। 1 অঙ্কের বৃহত্তম অঙ্ক কত? 9 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা অঙ্ক হলো 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে, অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। 9 কে তুমি যেখানে স্থাপন করো না কেন, এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, যেখানে স্থাপন করো না কেন, 9 এর স্থানীয় মানটা অন্যান্য অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বৃহত্তম হবে। সুতরাং স্যার একটু পড়ে দেন। পড়ার কি হয়েছে? 9 আমার এখানে গোল দেখা যাইতেছে, এই জন্য বলতেছি। এটা লিখছো? জানা আছে 1 অঙ্কের বৃহত্তম অঙ্ক 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই, সুতরাং 9টি 9 পরপর লিখলেই 9 অঙ্কের ভালো হয় নাই, খাবে না।
খাও খাও বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। আমি এগুলো সেদ্ধ পানি দাও আরে মিউট করো না। এতে ভিজাও তোমরা কিন্তু কথা বলবো না, কেউ শব্দ বলে আমি খেয়াল করবো, তোমরা কেউ বলবো না। সুতরাং 9টি নয় পরপর লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। আরে মিউট করো না। এই ছেলে, বলছি না অন্য কেউ কথা বলবো না। কেউ যদি কথা বলে আমি দেখবো, তোমাদের মিউট করো আনমিউট করো তোমাদের বলার দরকার নাই। তুমি কথা বললে তোমারও দাঁড়িয়ে শব্দ হলো। আব্দুল্লাহ মাথায় প্রবলেম, ও একটু ওয়েটিং লিস্ট থেকে ঘুরে আসুক। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা 9 অঙ্ক বিশিষ্ট নির্ণয় বৃহত্তম সংখ্যা 9টা 9 2 3 4 5 6 7 8 9। এই কথাগুলো লিখে যদি তুমি লিখো তাহলে ফুল মার্কস পাবা, ডাইরেক্ট যদি লিখে দাও তাহলে হাফ বা স্যারের ইচ্ছা থেকে। আগেরটা বলবো? জি স্যার। ফটো বসে দেন পুরানটা এখন আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। আমার জানা আছে, কি জানা আছে? ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। এই ক্ষুদ্রতম অঙ্ক কি জানো তো সবাই? স্যার 0। ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। আমরা জানি সবচেয়ে ছোট ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর 9টি 0 লিখলে, পরপর 9টি 0 লিখলে পরপর যদি 9টি 0 লিখলো, লেখো 9টি 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। শূন্যই থাকবে। পরপর যদি 9টা 0 লেখো তাহলে সংখ্যাটি কি হবে? শূন্যই থাকে। তাই কি করতে হবে? সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক, সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে তাহলে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক আমরা 1 লিখবো, লিখে পরপর 8টি 0 বসাইলে আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। স্যার এটা কি সর্বক্রমে লিখছেন? সুতরাং সর্বক্রমে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক, সবচেয়ে ছোট সার্থক ছোট অঙ্ক কোনটা? 1 লিখে ডানে পরপর কয়টা 0 বসাইতে হবে? পরপর 8টি 0 বসালে সংখ্যাটি পাওয়া যায়, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা কি করব? যেহেতু পরপর 9টা 0 বসালে সংখ্যাটা শূন্যই থেকে যায়, এই জন্য সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক আমরা 1 লিখবো, লিখে ডানে পরপর 8টি 0 বসাই দিলেই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পেয়ে যাব।
সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এটা দেখো 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়টা উত্তর লিখবা? দুইটা উত্তর লিখবা। এটা একটা উত্তর লিখবা, এটা একটা উত্তর লিখবা। উত্তর লিখে নাও সবাই। তাহলে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। স্যার উত্তর কিভাবে লিখবো না স্যার? 9 অঙ্কের বৃহত্তম এত ও এত 9 অঙ্কের লেখা লাগবে না। উত্তর এত ও এত। উত্তর এত ও এত এটা লিখবে। লিখে দেই। এই স্যার লেখার সময় কি সব অঙ্কে কমা দেওয়া যাবে? জাওয়াদ আহমেদ, তোমার এখানে শব্দ হয়। চলো তো আমরা এক নজরে বেয়াদব পোলাপনগুলি খেয়াল করি। দেখতে পাচ্ছ ল্যাপটপে কাদের ক্যামেরা বন্ধ? ইয়েস স্যার। স্যার এদের চিনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কি কাজে লাগবে? ঠিক আছে এদের বেয়াদব বলে মানে লিস্ট করতে গেলে। স্যার এখানে কি কমা না দিলেও হবে? দিবা দিবা না কেন? কমা দিতে কি কষ্ট হয়? আমি জিজ্ঞেস করছি। এরপর আমরা 5-এর একটা করব। দ্বিতীয় অংশ মুছেন না, দ্বিতীয় অংশ। স্যার অনুশীলনী 1 তো শুরু হচ্ছে। এটা আমি অনেকক্ষণ পরে বলবো, কারণ আমি জানি তোমাদের ভিতরে অনেকে আছে ভাত খেলে পেট ভরে কিনা বুঝো না, ঠিক না? ঠিক আছে এই জন্য অনেক পরে মুছি। স্যার আমি তো নিজে হাতে প্র্যাকটিস করি তো। খাইলে তো হবে না, খাই পেট ভরে কিনা সেটা বুঝতে হবে। সেটাই তোমরা তো বুঝো না। মায়ে খাওয়াইতে খাওয়াইতে যখন বলে এই থাক হাত মুখ মুছে ফেলো, মুখ মুছাই দেয় তখন শেষ, খাওয়া বন্ধ। স্যার আমি তো নিজে হাতে। টিভি কার্টুন দেখতে থাকো আর খাইতে থাকো, হাসিরে খাওয়াইতে যেরকম সেরকম। স্যার আমি তো নিজে হাতে সবকিছু খাই। স্যার আমাদের বিজ্ঞান আইসিটি ক্লাস হবে না? স্যার সবগুলি কার্টুনের লিঙ্কে তোমাদের তো বলছে এক এক দিন এক একটা সাবজেক্ট হবে। এদিন অঙ্ক হবে, 2 ঘন্টা অঙ্কই হবে। সকালের ব্যাচে এখন থেকে প্রতিদিনই 10টা থেকে 8টা তোমাদের আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো হবে। স্যার এই জায়গায়ও কি বই শেষ করাবেন? পড়াইছি আমরা এতদিন সেগুলো পড়াবো। যারা নতুন তারা করবে, পুরানদের ভিতরে কেউ করতে চাইলে আরো ভালো, আরো জিনিসটা ক্লিয়ার হলো, বুঝলো, একবার রিভিশন হয়ে গেল। 5-এর খ 4 0 5 3 9 8 7 অঙ্কগুলো প্রত্যেকটি এটা ফাইভে করে আসছে। অঙ্কগুলোর প্রত্যেকটি মাত্রায় ব্যবহার করে ফাইভে করছেন এটা। আর এটা ক্লাস ক্লাস 5 ছিল না? এই অঙ্কগুলো প্রত্যেকটি মাত্রায় একবার ব্যবহার করে পড়েছিল। একবার ব্যবহার করে
নিতে হবে অফিসার একদিন আগে সাত অঙ্কে বৃহত্তম নাহলে ক্ষুদ্রতম এগুলো দিকে। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। ক্ষুদ্রতম সংখ্যা লিখো, প্রশ্ন আছে লিখো, আমরা লিখবো, লিখতে হবে। 1 থেকে 3 বছর শেষ করবো, তারপর আবার একদিন ইংলিশ 4 0 5 3 9 8 7 অঙ্কগুলোর প্রত্যেকটি মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন। স্যার আপনি তো একবার করে লিখছেন, ব্যবহার লেখেন নাই। একবার ব্যবহার করে, একবার ব্যবহার করে তো এদিকে ডাইরেক্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। আমরা এখানে 60টা অঙ্ক দেওয়া আছে, এই 60টা অঙ্কের প্রত্যেকটি মাত্র একবার ব্যবহার করব, পরে অ্যানসার বের করে ফেলছি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। স্যার অ্যানসার বের করে ফেলছি ওসমান, এখনো শব্দ হচ্ছে তোমার কাছে? বুঝছো নাকি কাজটা ভালো হবে জানা আছে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে, জানা আছে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান, বৃহত্তম অঙ্কের স্থানীয় মান স্যার কে জানি গান ছাড়ছে, স্যার কে জানি গান ছাড়ছে, স্যার কে জানি গান ছাড়ছে। ইউসা গান ছাড়ছে, ইউসা। জি স্যার ঠিক বলছেন। ইউসারে রিমুভ করে দিলাম। হ্যাঁ স্যার রিমুভ করে দেন। কি আমাকে এই সাউন্ড করবা, এখন রিমুভ করে দিব। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে, এই কথাটা আমরা লিখে নিলাম। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে সবচেয়ে বড় অঙ্ক কোনটা বলো তো? 9 9 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 7, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 3 0। স্যার ওসমান বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। তাহলে বড় থেকে যদি ছোট ক্রমে অঙ্ক পাতন করা হয় তাহলে বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে।
স্যার কিছু দেখা যায় না। তোমরা এটা সমস্যা, আমি তো বড় ডিপ্লোমা থেকে দেখতেছি। ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করো 9, 8, 7, 5, 4, 3, 0। এটি একটা উত্তর, বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম। কোন অঙ্কই একবারে বেশি ব্যবহার না করে। স্যার একের পর স্যার এখনের পরে যে 9, 8, 7 এরপর দুইটা চিহ্ন দিয়েছেন, তারপর 5 লিখছেন। স্যার ও দুইটা চিহ্ন, একটা চিহ্ন বেশি হয়ে গেছে। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করবা, তাহলে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবা 9, 8, 7, 5, 4, 3, 0। রিমুভ করা হয়েছে, ওকে আসতে পারছে আবার? স্যার অন্য একটা মোবাইল দিয়ে তো ঢুকতে পারবে। তাহলে আমরা কোন অঙ্কই একবারে বেশি ব্যবহার না করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেললাম। এরপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব। স্যার কিছু দেখা যায় না। কে বলছে? সবই দেখা যায়। কোন লাইন তুমি দেখতে পাচ্ছ না বলো তো? কত নাম্বার লাইন? তো নিশ্চয়ই এটা সমস্যা। কত নাম্বার লাইন দেখা যায় না বলো? সবই স্পষ্ট। কিছু দেখা যাইতেছে, কিন্তু নড়াচড়া করতেছে। অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান হবে। হ্যালো, এটা সমস্যা, তোর নেটে সমস্যা, আমারও এরকম হয়। হ্যালো, আমারও এরকম। স্যার অঙ্ক পতনের পরে কি লিখছেন? আমরা দেখতে পারি ভাই। এই তোমরা কথার সাথে সাথে লেখো না কেন? আমার কথার সাথে সাথে লিখলা না কেন? আমি তো একটা লাইন লিখে 3 মিনিট অপেক্ষা করে আরেক লাইন লিখি। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে তোমার এখানে নিজের নেটের সমস্যা হচ্ছে, এই জন্য তুমি ভালো দেখতেছো না। ইয়েস স্যার। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। স্যার সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পতন। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। স্যার পাওয়া যায় না লিখে যাবে দিলেও হবে না? যায়। তুমি দিতে পারো। এখন আমরা পয়সাটা কি জিনিস? গঠন করব। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। এরপর বৃহত্তম গঠন করছে, এখন ক্ষুদ্রতমটা করব। আবার এখন আমরা ছোট থেকে বড় ক্রম দেখাবো। 0 চেয়ে 3 বড়, তার চেয়ে 4 বড়, তার চেয়ে 5 বড়, তার চেয়ে 7 বড়, তার চেয়ে 8 বড়, তার চেয়ে 9 বড়। এখন আমরা ছোট থেকে বড় ক্রম দেখাই। স্যার এখানে 3 এর পরে 0 হবে না? বুঝি না। 3 এর পরে 0 হবে না, কেননা বাম পাশে তো আমি যা 0 এর কোনো লিখছি তুমি দাগ তাই নেই। লিখাই, যা লিখছি তাই লিখো তুমি। সবচেয়ে ছোট 0, তার চেয়ে বড় 3, তার চেয়ে বড় 4, তার চেয়ে বড় 5, তার চেয়ে বড় 7, তার চেয়ে বড় 8, তার চেয়ে বড় 9। তাহলে এইভাবে এখানে দেখাইতে হবে। স্যার এটা লিখতে হবে না উপরে? সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে, সরি ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। মানে কোন নেই না যেটা সবার জন্য একটাই থাকাই ভালো। আমি সবার জন্য নেই, কারো কাছে একজনে বেশি কম নিলে তার জন্য সমালোচনা করে তো ভালোভাবে দেখেন। সারা যা হয় তাই নেই। আর একজন আসলে দেখলাম চলে গেছে নাকি?
আপনি কমাই দিলে তো আপনার বলবেন না বললাম যদি নিষেধ করেন বলবো না। না, এটা সবাই বলে, আমাদের বলে না, আমাদের এত নিচ্ছে স্যার আমরা পরামর্শে কম করি। 2000 টাকা দেবো স্যার। আমাদের বার্গেনিং হয় না, 3 রেখে দেবো। স্যার স্যার উপরে কিছু লিখবো না সুতরাং দিয়ে এখন ছোট থেকে বড় ক্রমে, এখন ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাঠন করলেই, ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাঠন করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। করলে কি পাওয়া যায়? ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এখন যদি আমরা ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাঠন করি, এই যে দেখো ছোট থেকে বড় ক্রমে আগে 0, পরে 3, পরে 4, পরে 5, পরে 7, পরে 8, পরে 9, এই ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাঠন করলে এই সংখ্যাটা পাওয়া যায়। এই সংখ্যাটা দেখো তো, এই সংখ্যাটা কি 7 অঙ্কের রইলো? না স্যার। এই সংখ্যাটা কি 7 অঙ্কের রইলো? আগে 0 বসাইলে তখন এটা সার্থক 6 অঙ্কের হয়। আগে 0-এর কোনো দাম নেই। 3, 4, 5, 7, 8, 9 6 অঙ্কের হয়ে যায়। এই জন্য প্রথমে 0 বসানো যাবে না, কিন্তু সর্ববামে শূন্য বসালে সর্ববামে 0 বসালে চুপ চুপ প্রাপ্ত সংখ্যাটি প্রাপ্ত সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে অর্থবোধক 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়। ওই যে বোঝাই দিলাম, তখন অর্থবোধক 6 অঙ্কের হয়, আগে 0-এর কোনো ভ্যালু নেই, না হয়ে 6 অঙ্কের হয়। তাহলে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়। আমরা যদি আগে 0 বসাই তখন আর 7 অঙ্কের হবে না, 6 অঙ্কের হবে। অতএব 0 বাদে তাহলে 0 বাদে অন্য সার্থক ক্ষুদ্রতম অঙ্ক কোনটা আছে? 3 বাদে 3 ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে, 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে, 0 সহ অন্যান্য সার্থক অঙ্কগুলো 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো, সার্থক লেখা দরকার নাই, অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটা আমরা আগে লিখবো। 0 বাদে ক্ষুদ্রতম অঙ্ক 3 আগে লিখবো।
এরপরে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো শূন্য থেকে বড় ক্রমে সাজায় লিখলেই তোমার সংখ্যাটি পাওয়া যায়। লিখলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। লিখলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, সুতরাং এটি হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দুইটা উত্তর লিখতে হবে তোমাদের, বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটাও লিখতে হবে। এটা হলো বৃহত্তম সংখ্যা আর এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এটা তো অনেকে এখনই পারো, আর অনেকেই বারবার এটা করতে হবে, কয়েকবার লিখতে হবে। এটা সহজ অনেক। ইউসা আবার চলে আসছো, ওয়েলকাম, কিন্তু কোনো শব্দ করবা না। ইউসার আগ্রহ আছে তাই না, ও আবার চলে আসছে রিমুভের পরেও, অন্য কেউ হইলে হয়তো আসতো না। স্যার আমারও রিমুভ করে দিয়েছিলেন, তারপর আমি আসছি আবার। হ্যাঁ, এখানে রিমুভ করে দেওয়াটা সম্মানের না, গলা ধাক্কা দিয়ে বের করা কি সম্মানের? এই কাউকে গলা ধাক্কা দিয়ে বের করা কি সম্মানের হয়? না স্যার, না আমি বের করে দিছিল, আবার এসে পড়ছি। গৌরবের বিষয় স্যার। না স্যার, ওই যে ওকে যে বলছেন ওর আগ্রহ আছে, এজন্য ওকে একটু প্রশংসা করার জন্য বলতেছে আর কি। প্রশংসাই তো করলাম। তাহলে ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, কিন্তু সর্বভাবে যদি আমরা শূন্য বসাই তখন সংখ্যাটি অর্থপূর্ণ সামগ্রিক না হলে স্বয়ংক্রিয় হয়। তাই প্রথমে শূন্য বসানো যাবে না, প্রথমে 3 বসায়া পরে শূন্য অন্যান্য অঙ্কগুলো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজায় লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাই। এটা কি 5 ছিল না তোমাদের? ইয়েস স্যার ছিল। একই অঙ্ক একবারে বেশি ব্যবহার না করে ছিল 7 অঙ্কের স্যার স্যার এটাও এক্সট্রা ছিল যে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। স্যার আমাদের কথাগুলো যদি উপরে যে লিখছেন, অনেকগুলো কথা লিখছেন, যেগুলো যদি একটু অন্যরকম হয় তাহলে সমস্যা হবে। কোনো অসুবিধা নাই, মেন জিনিস ঠিক থাকলেই হলো। আমি তো বলছি বুঝে নিজে থেকে লেখার চেষ্টা করো। এরপর আমরা আমার লেখা শেষ হয়নি একটু। 6 নাম্বার করবো। এরপর 6, 7 আর 2। আজকে আমরা একটা অনুশীলনী শেষ করব। যারা নতুন তাদের কাজে লাগবে, আর যারা পুরাতন তাদের আরেকবার প্র্যাকটিস হয়ে গেল, আরো ভালো বুঝলা তোমরা। আন্ত্রিকা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। কোন স্কুলে পড়ো? স্যার আমাকে বললেন? কোন স্কুলে পড়ো? স্যার বিকারনিসান স্কুল। বাসা কোথায়? স্যার বেইলি রোডে। বেইলি রোডে। বেইলি রোড কেন নতুন কিছু? ও নিয়ম জিজ্ঞেস করতে বেইলি রোডে। সবাই তুলছো? স্যার ওখানে 7 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা লিখছেন নিচে, অঙ্কে হবে না, অঙ্কের হবে। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। এরপর আমরা 6 নাম্বার লিখবো। 6 প্রশ্নটা লিখি। 7 অঙ্ক বিশিষ্ট যে
বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, তা নির্ণয় করতে হবে। সাতঙ্গ বিশিষ্ট যে বৃহত্তম, সাতঙ্গ বিশিষ্ট যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে তা নির্ণয় করতে হবে। আমরা এমন সাতঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব যাদের প্রথমে 7 থাকবে এবং শেষে 6 থাকবে। এখানে আমরা একটু শর্টকাট করব। জানা আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কে বলতে পারবা? সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? জানা আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে কিন্তু আমরা শর্টকাট করলাম। কিন্তু স্যার ওরা তো প্রথমে 7 আর শেষে 6 এর কথা বলছে। প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন 7 অঙ্গ বিশিষ্ট, এমন 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো, এই দেখো তো আমরা 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এটা পাইছি না? দেখো তো এটা না, এটা 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। জি স্যার। প্রথমে 7 আছে তাহলে একটা 9 বাদ দিয়ে 7, আর শেষে 6 আছে, শেষে 9 বাদ দিয়ে 7 5 9 6 হয়ে গেল 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6। তাহলে দেখো আমরা 7 অঙ্গ বিশিষ্ট বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আবার আমার জানা আছে, কি জানা আছে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে বলতে পারবা? 0 স্যার 7টা শূন্য। 5টা শূন্য দেখো আমারটা ওটা হয় নাই, তোরটা ট্যাংরা হইছে। একটা 1 আর বাকি 7টা শূন্য। প্রথমে 1 তারপর বাকি 6টা শূন্য। বাকি 6টা শূন্য। এই কথা বলছো কেন? শুধু শূন্য হইলে তো অর্থবোধী হয় না। বলতো প্রথমে 7 এবং শেষে 6 আছে প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন 7 অঙ্গ বিশিষ্ট, এমন 7 অঙ্গ বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হলো আইটাই দাওতা আমরা জানি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা। প্রথমে 7 মানে প্রথমে একবার দিয়ে 7 লিখো, শেষে 6 মানে শেষে 0 বাদ দিয়ে 6 লিখো। তাহলে আমরা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম যাদের প্রথমে 7 এবং শেষে 6 আছে।
তাহলে দুইটা উত্তর লিখব। ও তাহলে 7 অঙ্ক বিশিষ্ট আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলাম, যাদের প্রথমে 7 এবং শেষে 6 আছে। এরপর আমরা লাস্ট 7 নাম্বার করব। যাদের বাকি আছে সংখ্যাটি সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করতে হবে। যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করতে হবে। লিখো, এত সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে হয় তা কথায় প্রকাশ করতে হবে। হ্যালো, স্যার অ্যানসারটা বলবো? বলা লাগবে না। তোর বলার দরকার কি? তোর কি মাস্টারি কত হইছে? হ্যাঁ হ্যাঁ, এটা আগে আছে 2 দিন আগে তো আমরা ক্লাস করছি। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে আমরা কি করব? কথায় প্রকাশ করব। এখন এত সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজিয়ে পাই। এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজাতে হবে। একেবারে ডানের গুলো বামে চলে আসবে, একদম উল্টাই দিব। 5 5 4 3 7, এটার পরে এটা পরে এটা পরে এটা পরে উল্টা দিলে। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজাইলে আমরা কি পাই সেটা লিখলাম। প্রাপ্ত সংখ্যাটির ডান দিক থেকে আমরা কমা বসাবো। প্রথমে প্রাপ্ত সংখ্যাটির ডান দিক থেকে নাসে 3 ঘর পর কমা বসিয়ে পাই। আমরা যে প্রাপ্ত যে সংখ্যাটা পাইছি এটা ডান দিক থেকে 3 ঘর পর কমা বসাবো। 5 5 4 3 7 কমা বসাও 3 ঘর পর, আর কমা বসবে না এখানে, আর কোনো হবে। সুতরাং
প্রাপ্ত সংখ্যাটিকে কথায় প্রকাশ করে পাই। তাহলে প্রাপ্ত সংখ্যাটিকে আমরা কথায় প্রকাশ করলে কি পাই? 55,437। 437 55,437 55,437 55,437। এটি উত্তর লিখব 55,437। তাহলে আমাদের এই অনুশীলনটা কমপ্লিট হয়ে গেল। একটা অনুশীলনী করলাম। এই অনুশীলনটা আমরা প্রথম যখন করছি 3 দিনে করছিলাম, তাই না? 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 3 দিনে করছিলাম। আজকে একদিনে শেষ। 2 ঘন্টা দিয়ে কোনো একদিনে শেষ। 2 ঘন্টা লাগে নাই, 1 ঘন্টা 40 মিনিট লাগছে। তোমার 1 ঘন্টাও লাগে না। আমরা অনেক সময় নিয়ে নিয়ে করছি, কারণ তোমাদের মধ্যে অনেক পোলাপান আছে যারা পরেরটুকু কি জানে, পরেরটা তা বুঝতে পারে না, তাই না? কিন্তু স্যার এখন না শুধু অনুশীলনের একটা একটা করে করাইলেন, একটা দুইটা করে করাইছেন থেকে তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তখন তাই করছে। একটা দুইটা করে কই, শুধু অঙ্কে লিখো, কথায় লিখো, স্থানীয় মান নিলে ওখানে একটা দুইটা করে করাইছে। আর গুলো তো সবই করছে, ওখানে তো আর এত করার দরকারও নাই, কঠিন বড়টাই করাই দিছে আমি। স্যার তার সকালের ক্লাসগুলো কি সবাই করবে? সকালে 8টা থেকে 11টা পর্যন্ত স্যার ওটা কি সবাই করবে? হ্যাঁ, ওগুলো তো করতেই হবে, এগুলি তো রুটিন মাফিক লেকচার প্ল্যান অনুযায়ী চলবে। আর রাত্রে ক্লাসটা হবে, যারা নতুন ভর্তি হয়েছে বা হচ্ছে তারা যেন বিপদে না পড়ে, ওই জন্য আমরা একটা সময় দিয়ে করাই দিচ্ছি। কথা বুঝছো? আর তোমাদের ভিতরে স্যার এটার এসডব্লিউ কি হবে? আর যারা পুরাতন ছিল তারা যদি প্রয়োজন মনে করে আবার একটু ভালো বুঝবার করতে পার। এসডব্লিউ আমি যা করালাম এটি ফ্রেশ খাতায়, নোট খাতায় তুলে ফেলবা। একটা অনুশীলন একদম কমপ্লিট নোট খাতায় তুলে ফেলবা। একদিন যেদিন নিব অঙ্ক ক্লাস সেদিন আমরা 1-এর 2 করবো, এরপর একদিন 1-এর 2, 1-এর 1 এই দুটোর উপর সৃজনশীল করবো। ওকে স্যার। স্যার কালকে তাহলে কি ক্লাস হবে? এটা কালকে জানা যাবে। স্যার বিজ্ঞান ক্লাস হবে না? সব ক্লাসই হবে, আস্তে আস্তে সব ক্লাসই হবে। বুঝতে দেবো? জি স্যার মুছেন। বুঝবো? হ্যাঁ স্যার মুছেন। বুঝবো? কামকি বাকি আছে? নো স্যার। এখন আমি প্রশ্ন করব। তাকে প্রশ্ন করব শাকিরা। শাকিরা বলো, অঙ্ক কাকে বলে? অঙ্ক কাকে বলে? অঙ্ক কাকে বলে? গণিতকে অঙ্ক বলে। গণিতে কে পারবা ভালোভাবে উত্তর দিতে? প্রাচীন কালে হিসাবের একটি প্রতীক করা হতো তাকে অঙ্ক বলে। মানুষ আদিকালে তাদের হিসাব নিকাশের জন্য কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করত। এই চিহ্ন বা প্রতীকগুলোকে অঙ্ক বলে, যেমন 0 এবং 1 থেকে 9। স্যার এইসব সংখ্যাগুলো কোথা থেকে? পৃথিবীতে মোট অঙ্ক কয়টি? পৃথিবীতে মোট 10টি অঙ্ক আছে। গুড, পৃথিবীতে মোট 10টি অঙ্ক আছে। আল ফাতিন নূর বলো 10টি অঙ্ক কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বা 0 ও 1 থেকে 9। উসমান সাহেব বলো, এই উসমান সাহেব
ওসমান সাহেব বলো অঙ্ক কয় প্রকার? স্যার অঙ্ক 2 প্রকার, কি কি? সার্থক অঙ্ক ও অসার্থক অঙ্ক। একটাকে অভাব জ্ঞাপক অঙ্ক বলে। হ্যাঁ, সার্থক অঙ্ক, আর একটা সহকারী বা অভাবজ্ঞাপক অঙ্ক। সাহায্যকারী বা অভাব জ্ঞাপক অভাব অঙ্ক। জ্ঞাপক। আরিয়া, জান্নাত, সার্থক অঙ্ক কয়টি, কি কি বলো? তার সার্থক অঙ্ক হচ্ছে 9টি, 1 2 3 4 5 6 7 8 9। গুড। এরপরে কাকে ধরবো? জান্নাতুল বলো, জান্নাতুল। ইয়েস স্যার। অভাব জ্ঞাপক অঙ্ক কয়টি? 1টি, 0। 0। ওয়ারিসা, শূন্য কোথায় ব্যবহার করা হয় বলো, শূন্যর ব্যবহার বলো, শূন্য কোথায় ব্যবহার করা হয়? ওয়ারিসা বলো। পারো না? কে পারবা? শূন্য কোথায় ব্যবহার করা হয়? স্যার অঙ্কের মাঝখানে বা শেষে। মাঝখানে অথবা শেষ। এভাবে বললে তো উত্তর হবে না। একক, দশক, শতক ইত্যাদি স্থানের শূন্যতা পূরণ করার জন্য, একক, দশক, শতক ইত্যাদি স্থানের শূন্যতা পূরণ করার জন্য। সবাই কষ্ট করে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ঠিকমতো লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। এখন পাগলেরা বললো। আরে আবার বেটা। ওসমান। আরে উসমান রে। একদিন খালি হাতের কাছে পাই। হ্যাঁ, ওরে শেষ করে দিবে স্যার। ফ্রি ফায়ার খেলো সেটা বলো, কে কে ফ্রি ফায়ার খেলো? যারা আমি খেলো খেলি তারা Free আমাকে Fire। অ্যাড করো ওসমান নামে। ঠেকা পড়ছে জনতা নুরের সাথে খেলার। তোর নামে দেখো একশো ফ্রেন্ড খেললে ক্লাসে জিজ্ঞাসা করো। দেখবো খালি